নমস্কার শ্রোতা বন্ধুরা, প্রতি সপ্তাহের ন্যায় এ সপ্তাহেও দি পেপার পেন স্টুডিও হাজির আপনাদের সঙ্গে খানিক খুশির ও আনন্দমুখর সময় কাটাতে। এবারের নিবেদনটি একটু ভিন্ন স্বাদের, কিছুটা রোমহর্ষক আর অনেকটা রোমাঞ্চকর। শুধুমাত্র গল্পের রোমাঞ্চকর আবহ বজায় রাখতেই লেখক গল্পে ব্ল্যাক ম্যাজিক বা তন্ত্রমন্ত্র বা দেবদেবীর উল্লেখ করেছেন। কোনো রকম কুসংস্কার বা অযৌক্তিক ভিত্তিকে প্রশ্রয় দিতে নয়। আমরা আশা করব আপনারা সংস্কার মুক্ত হয়ে খোলা মনে গল্প শোনার আনন্দে উপস্থাপনাটি গ্রহণ করবেন। শুধুমাত্র আপনাদের জন্য আমরা এবারের গল্পটিকে কিছু ধারাবাহিক পর্বে ভাগ করেছি। আমাদের এবারের গল্পটি লিখেছে শ্রী সৌরভ রায়। গল্প পাঠে থাকছেন শ্রী পুষ্কল ব্যানার্জি এবং পল্লবী চ্যাটার্জি। সাউন্ড এফেক্টস ও স্পেশাল মিক্সিংয়ে আছে আকাশ ও অভিষেক। শুরু হচ্ছে এই রবিবারের রোমাঞ্চকর নিবেদন কামিনী। সঙ্গে থাকুন। আজ থেকে প্রায় ৩০০ বছর আগের কথা। তখনকার রঘুনাথপুর গ্রাম ছিল অজপাড়াগাঁ। এই গ্রামের বেশিরভাগ মানুষই কাঠুরিয়া। এই গ্রামের দক্ষিণ দিকে প্রায় একদম শেষ প্রান্তে একটা ঘন অরণ্য ছিল। সেই বিশাল অরণ্য ছিল গ্রামের প্রহরীর মতো। সেখানে গাছপালার ঘনত্ব এতই বেশি যে দিনের বেলা গেলেও সন্ধ্যা নামার আগে যেন ক্ষীণ আলোর মতো পরিবেশ লাগত। গ্রামের মানুষজন সেখানে গিয়ে কাঠ কেটে এনে সেটা বিক্রি করে অর্থ উপার্জন করত। এছাড়া ঘরের জ্বালানির কাজেও লাগতো এই কাঠ। বন্য জীবজন্তু বলতে সে অর্থে কিছু ছিল না, তবে অনেক পাখির বাসা ছিল বটে। গ্রামের মধ্যে সবচাইতে প্রভাবশালী ব্যক্তি ছিলেন কালীকিঙ্কর চট্টোপাধ্যায়। তিনি ছিলেন নামকরা পুরোহিত। গ্রামের প্রবেশপথেই তার তৈরি করা রক্ষাকালী মন্দিরে উনি দিন রাত কালী সাধনায় মগ্ন থাকতেন। গ্রামের হত্যাকর্তা বিধাতাও ছিলেন কালীকিঙ্কর বাবুই। সবাই খুব মান্য করত ওনাকে। বড় সাধক হিসেবে দেশ বিদেশে ওনার প্রসার ছিল সাংঘাতিক। দূর দূর থেকে মানুষ আসতেন ওনার কাছে একটু সুরাহা পেতে। উনি নিজে যেতেন না তাও না, তবে বেশিরভাগ সময় ওনাকে ওই মায়ের মন্দিরে দেখা যেত। ওই গ্রামের পাশেই আরো একটি গ্রাম ছিল, ১৩ ঘরা গ্রাম। ১৩খানা ঘর ছিল, সকলেই উচ্চ বংশের জমিদার। সকলের অজান্তেই সেখানে এক নিচু জাতের পরিবার বসবাস করতে লাগে, যাদের পেশা ছিল শ্মশানের মড়া পোড়ানো। পেশাটা গোপন রেখেই তারা বসবাস করত। জমিদারের কাছে খবর গেলেও সেই সময় জমিদার দয়াবান হওয়ায় তাদের বিশেষ কিছু বলেননি। সেই নিচু বংশের পরিবারে সর্বসাকুল্যে ৩ জন সদস্য, স্বামী, স্ত্রী আর তাদের একমাত্র কন্যা কামিনী। কামিনী ছোট থেকেই শ্মশানে যেত বাবার সাথে। মানুষের মৃতদেহ, হাড়, কঙ্কাল দেখাটা ভয়ের না, বরং অনেক উৎসাহের কারণ ছিল কামিনীর। এমনকি মৃতদেহের ছাই, মরার হাড় কঙ্কালের খুলি এসব নিয়ে খেলা করতেও খুব ভালোবাসত কামিনী। এসব দেখে কামিনীর বাবা মায়ের একটু অন্যরকম লাগে। তাই কামিনীর বাবা মেয়েকে আর সাথে নিয়ে যেতে চান না। কিন্তু কামিনীরও যে সে যাবেই। তখন কামিনীর মা ওকে ঘরে আটকে রেখে দিত। কিন্তু সেই শ্মশানের প্রতি যেন কামিনীর এক অমোঘ টান ছিল।
সে টান সে উপেক্ষা করতে পারত না। তার কাছে ভীষণ আনন্দের ছিল মৃতদেহের খুলি আগুনের মধ্যে ফেটে যাওয়া, কখনো চিতার থেকে মৃতদেহ উঠে বসে গেলে তাকে বাঁশ পেটা করা, আর পোড়া গন্ধ, চামড়া গলা বিশ্রী পচা গন্ধ, এগুলোকে বড্ড পছন্দ করত সে। কিন্তু আর সে পায় না। রাত বিরেতে উঠে বসে, যেন স্বপ্নে কেউ তাকে সেই শ্মশানে ডাকছে। হতে একটা মরার খুলি, অনেক চিতার ছাই। এই স্বপ্নের কথা বাবা মাকে বললে তারা খুবই উদ্বিগ্ন হয়ে পড়েন। এরই মধ্যে ঘটল একটা ঘটনা। জমিদারের ভাইয়ের কানে খবর যায় তাদের গ্রামে এক নিচু জাতের পরিবার এসে বসবাস করছে। ঘরের পুরুষ বাইরে কাজে যায়, ঘরে মা আর তার উদ্ভিন্ন যৌবনা কন্যা থাকে। জমিদারের ভাইয়ের জিভ থেকে লালা টপকাতে থাকে, সুযোগ খুঁজতে থাকে সে। আর কিছুদিন পর সে সুযোগ পেয়েও গেল। সেদিন কামিনীর বাবার আসতে দেরি হচ্ছিল। তখন সন্ধে গড়িয়ে রাত হতে চলেছে। ঘরে কামিনী আর তার মা। কামিনীর মা রান্না করছিলেন, আর কামিনী বসে বসে এটা সেটা ঘাঁটাঘাঁটি করছিল। হঠাৎ দরজায় কড়া নাড়ার আওয়াজ। কামিনী ভাবল বাবা এসেছে। এই ভেবে সে দরজাটা খুলল, আর অমনি কেউ তার মুখ চেপে টেনে নিল। কামিনীর মা কামিনীর পেছনে চিৎকার করে ছুটলেন মেয়েকে বাঁচানোর জন্যে। আর তিনি ঘরের বাইরে বেরোনোর সঙ্গে সঙ্গে তাকে জোর জবরদস্তি টেনে নিয়ে রঘুনাথপুরের জঙ্গলে নিয়ে গিয়ে ফেলল সেই জমিদার ভাইয়ের সাকরেতরা। কামিনীর চোখের সামনেই জমিদারের ভাই আর তার সাকরেতরা তার মাকে নিয়ে মেতে উঠল শরীর খেলায়। মানবরূপী পশুদের পাশবিক অত্যাচারে ধীরে ধীরে মাকে লুটিয়ে পড়তে দেখল কামিনী। ওদের কামনা এতেও তৃপ্তি লাভ করেনি। এবার কামিনীর পালা। ঠিক এমন সময়ে কামিনী ওদের একজনকে ধাক্কা মেরে জঙ্গলের ভেতরে লুকিয়ে যায়। তাকে খুঁজে না পেয়ে সকলে মিলে কামিনীর মায়ের শরীর ওদের ঘরে ফেলে দিল চুপিসারে, আর আগুন ধরিয়ে দিল ওদের বাড়িতে। কামিনীর বাবা ফিরতেই ঘরে চারিদিক থেকে আগুন দেখে সকালকে বাঁচানোর জন্যে ঘরের মধ্যে ঢুকে পড়লেন। কিন্তু নিজেও শেষ হয়ে গেলেন। ওই দৃশ্য আড়াল থেকে জমিদারের ভাই ও তার সহকারীরা মিলে দেখল। কামিনী ওদের থেকে পালিয়ে গেলেও আড়াল থেকে সব সব দেখল। চোখের সামনে শয়তানগুলো শেষ করে দিল তার পরিবারকে। প্রতিশোধের আগুনে জ্বলতে থাকে কামিনী। জঙ্গলের মধ্যে একা বসে রইল একটা গাছতলায়। কখন ঘুম লেগে গেছিল কামিনীর জানে না। ঘুমের মধ্যে আবার এলো সেই স্বপ্ন। কেউ যেন হাত বাড়িয়ে বলছে, কামিনী, কামিনী, হায় হায় কামিনী, হায়, তোকে ছাড়া শ্মশান যে নিঃস্ব, হায় হায় কামিনী, হায়।
সে ঘুমের ঘরে বেরিয়ে পড়ল সেই শ্মশানের উদ্দেশ্যে। শ্মশানে গিয়ে চোখটা খুলে অবাক হলো কামিনী। ওই জঙ্গল থেকে এখানে কিভাবে পৌঁছলো বুঝে উঠতে পারল না। সদ্য জ্বলা চিতার নেভানো ছাই দেখে মার বাবার কথা মনে পড়ল কামিনীর। দুহাত তুলে কাঁদতে লাগলো। ঠিক তখনই পেছন থেকে একটা ভারী গলায় শুনতে পেল, প্রতিশোধ নিবি না কামিনী? এভাবে বসে কাঁদলে হবে না, প্রতিশোধ নিতে হবে, প্রতিশোধ। কামিনী ঘুরে তাকিয়ে দেখে খুব বিকট দেখতে, মাথায় চুলের জট, হাতে একটা মরার খুলি আর মরার হাড়, সারা গায়ে মরার ছাই মাখা এক বিকট দর্শন মানুষ দাঁড়িয়ে আছে। আতঙ্কে কামিনী জিজ্ঞেস করলে ব্যাঙের হাসি এসে উত্তর আসে, আমি শয়তানের পূজারী। তোর জন্ম হয়েছে শয়তানের উপাসনা করতেই। তোর তো এই মাংস পোড়া হাড় কঙ্কাল এসব ভালো লাগে, আর প্রতিশোধ নিতে গেলে শক্তি উপার্জন করতে হবে তোকে। কামিনী যেন সম্মোহিত হয়ে পড়েছে। সে কামিনীকে নিয়ে অজ্ঞাতবাসে চলে গেলেন। তার কথা মতো শয়তানের উপাসনা করতে লাগলো সে। কামিনী সেই উপাসনার সময়ে মরার খুলিতে জল পান করত, চিতার ছাই মেখে থাকত, নিজের শরীর চিরে রক্ত দিত। সেই তান্ত্রিক কামিনীকে শেখাতেন এবং কামিনীকে বুঝিয়ে দিয়েছিলেন যে পঞ্চভূতের ওপর নিয়ন্ত্রণ পেলে সে তখন সর্বশক্তির অধিকারিণী হবে, তাকে হারাতে পারবে না কেউ। কামিনী আস্তে আস্তে সমস্ত বিদ্যাতে দক্ষ হতে লাগলো, সকলের অগোচরে, সকলের অজান্তেই। একদিন সেই তান্ত্রিক কামিনীকে বললেন, দেহ থাকতে কোনোভাবেই তুই সব শক্তির অধিকারী হতে পারবি না। শয়তানের নিমিত্তে এই দেহকে আহুতি দিতে হবে তোকে, তাহলে সেই প্রেতাত্মা শক্তি বাড়াতে পারবে। কামিনী সেই কথা মতো শরীরের আহুতি দিয়ে নিজেকে শয়তানের কাছে অর্পণ করে প্রতিজ্ঞা করে তার বাবা মায়ের ওপর হওয়া অত্যাচারের সে নৃশংস প্রতিশোধ নেবে। সেই বংশের কাউকে সে বাঁচতে দেবে না। খুব আনন্দে সুখে শান্তিতে এক প্রকার নির্বিঘ্নেই জীবন কাটাচ্ছিল 13 ঘরা গ্রাম। তবে এটা হয়তো ছিল কোনো প্রলয়ের আগমনের পূর্বাভাস। ঝড়ের আগে থমথমে পরিবেশ। কৌশিকী অমাবস্যার রাত। জমিদারের ভাই পাশের গ্রাম থেকে ফিরছিলেন জলসা দেখে। মদের নেশায় মাতাল হয়ে ঘোড়ার গাড়িতে শরীরটা এলিয়ে দিয়েছিল সে। হঠাৎ খুব সুন্দর এক মোহময়ী গন্ধ এলো তার নাকে। সে গন্ধের মোহ যেন মদের নেশাকেও ছাপিয়ে গেল। ঝাপসা দৃষ্টিতে চোখে পড়ল এক যুবতী নারী, শরীর পূর্ণ যৌবনের বৈশিষ্ট্যে পরিপূর্ণ। জমিদার ভাইকে যেন এক মুহূর্তে এক অন্য নেশায় মাতাল করে তুলল
সেই নারীর উপস্থিতি। বাড়ি আর খুব দূরে নয়। নানা রকম ছুতো করে তিনি কোচওয়ানকে সেখান থেকে পাঠিয়ে দিলেন। ঘোড়ার গাড়িটা পড়ে রইল। কোচওয়ান কিছুই বুঝল না জমিদার ভাইয়ের এই আচরণের কারণ, কিন্তু মুনিভের আদেশ না মেনে তো উপায় নেই। এবারে যুবতীর দিকে এগিয়ে গেল সেই জমিদার ভাই। সেই সুন্দর গন্ধ, যৌবনে পরিপূর্ণ সেই যুবতী যেন সম্মোহন করতে লাগলো তাকে। শরীর খেলায় মাথার অপেক্ষা সইছে না জমিদার ভাইয়ের। শরীরের ভেতর থেকে জানান দিচ্ছে তীব্র কামনা। মিলিত হতে চলেছে দুটো শরীর। হঠাৎ একটা হাওয়ার বেগে এলোমেলো চুলগুলো উড়তে লাগলো সেই যুবতীর। সেই ফাঁক দিয়ে মুখটা আস্তে আস্তে দৃশ্যমান হতে থাকলো। মুখের চামড়া কুঁচকে যাওয়া, চোখের মণি যেন আগুনের মতো জ্বলছে। হাতের আঙুলগুলো যেন অস্বাভাবিকভাবে জমিদার ভাইয়ের গলায় বসে যাচ্ছে। নখগুলো তীব্র ধারালো অস্ত্র যেন। চামড়াটা শুধু হাড়ের সাথে লেগে আছে। সেই রূপ নিয়ে সে তাকালো জমিদারের ভাইয়ের দিকে।